খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি পুকারো আবারা পুকারো। আচ্ছা, ৮০-র দশকে এমন একজন অভিনেতা ছিলেন পর্দায় এলেই যেন একটা ম্যাজিক তৈরি হতো। মানে ওই নাচ, অ্যাকশন আর ওই দুঃসাধ্য স্টাইল। ডিস্কো ড্যান্সার। একদম ডিস্কো ড্যান্সার হিসাবে লক্ষ লক্ষ দর্শকের মন জয় করেছিলেন। আবার সেই তিনি, ভাবুন, প্রথম ছবি মৃগায়া দিয়েই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই। আজ আমরা সেই বর্ণময় অভিনেতা মিথুন চক্রবর্তীকে নিয়ে একটু গভীরে যাব। মানে তার জীবন আর কর্মজীবন নিয়ে কিছু জরুরি দিক তুলে ধরব। অবশ্যই। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতেই আলোচনাটা করব। নাম কা কুত্তা পালন সালে ভাগনে কো আতানি আর কাটনে কো। আমাদের লক্ষ্য এটাই যে এই আইকনিক ব্যক্তিত্বের উত্থান পতনের পুরো যাত্রাটা একবার ফিরে দেখা। আর এটাও বোঝার চেষ্টা করা যে কিভাবে তিনি অমিতাভ বচ্চনের মতো একজন হেভিওয়েট তারকার যুগে নিজের একটা আলাদা জায়গা করে নিলেন। ওই সময়ের প্রতিদ্বন্দ্বিতাটাও তো কম ইন্টারেস্টিং নয়। চলুন তাহলে শুরু করি তার একদম ছোটবেলা থেকে। ১৯৫০ সালে বরিশাল, মানে এখনকার বাংলাদেশ, সেখানে জন্ম। আসল নাম কিন্তু গৌরাঙ্গ চক্রবর্তী। হ্যাঁ, তাই। তারপর কলকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স, আর পরে পুনের FTI থেকে অভিনয় নিয়ে পড়াশোনা। কিন্তু একটা ব্যাপার খুব অবাক করে, ফিল্মে আসার আগে নাকি উনি নক্সাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, এটা অনেকেই জানেন না। তিনি কিন্তু বেশ কট্টর নকশালপন্থী ছিলেন একটা সময়ে। তাই নাকি? আসলে তার ভাইয়ের একটা আকস্মিক মৃত্যু হয় ইলেকট্রিক শক লেগে। সেই ঘটনাই তাকে পরিবারে ফিরিয়ে আনে। কিন্তু নকশাল আন্দোলন ছেড়ে দেওয়াটা তখন মোটেও সহজ কাজ ছিল না। মানে জীবনের ঝুঁকি ছিল প্রচণ্ড। ওই সময় দল ছাড়া মানে তো প্রায় মৃত্যুর ঝুঁকি নেওয়া। খুব কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আর হ্যাঁ, তার মার্শাল আর্টের দক্ষতার কথাও কিন্তু বলতে হয়। ব্ল্যাক বেল্ট ছিলেন। ওয়াও! এরপর তাহলে ফিল্মে আসা ১৯৭৬-এ মৃণাল সেনের মৃগিয়া, আর প্রথম ছবিতেই সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। কি দারুণ শুরু! শুরুটা দারুণ হলেও পথটা কিন্তু অত মসৃণ ছিল না। बड़ा राजा वो मुझे प्यार करता है, बहुत प्यार करता है। लेकिन तुमको एक बात पूछो बड़ा राजा बाबू, তাই হ্যাঁ, প্রথম দিকে দো আনজানে বা ফুল খিলে হ্যাঁ গুলশন গুলশনের মতো ছবিতে তো সহ অভিনেতার ভূমিকায় কাজ করতে হয়েছে। আচ্ছা, পরিচিতি পেতে একটু সময় লেগেছিল। ধরুন ১৯৭৯-র সুরক্ষা বা ১৯৮০-র ওয়ারদাত কিছুটা পরিচিতি দিয়েছিল, কিন্তু আসল ব্রেক থ্রু এলো ১৯৮২-তে। ডিস্কো ডান্সার। একদম, ডিস্কো ডান্সার। এই ছবিটা তাকে রাতারাতি ডান্সিং সুপারস্টার বানিয়ে দিল। তারপর কসম পয়দা করনে ওয়ালে কি ডান্স ডান্স, এই পরিচিতিটা আরও পোক্ত হলো। কিন্তু এই যে ডিস্কো ডান্সার ইমেজ, এটা কি তার অভিনয়ের অন্যান্য দিকগুলোকে একটু হলেও ঢেকে দেয়নি? মানে তিনি তো শুধু নাচতেন না, অভিনয়টাও তো করতেন। সেটা একটা ভালো পয়েন্ট। দেখুন, এই ইমেজের সঙ্গেই কিন্তু তিনি প্যার ঝোঁকতা নাহি, স্বর্গ সে সুন্দর, প্যার কা মন্দির এর মতো সুপারহিট ফ্যামিলি ড্রামাও দিয়েছেন। হ্যাঁ, ওগুলো খুব হিট ছিল। আবার ওয়ান্টেড, বক্সার, জাগির, ওয়াতন কে রখওয়ালে, কমান্ডোর মতো অ্যাকশন ছবিতেও তিনি দারুণ সফল। আচ্ছা, অমিতাভ বচ্চনের সাথে তার একটা অলিখিত প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যায়, সেটা কতটা সত্যি? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই। অমিতাভের যে একটা শহরে অভিজাত অ্যাংরি ইয়াং ম্যানের ইমেজ ছিল, মিঠুনের আবেদনটা ছিল তার থেকে বেশ খানিকটা আলাদা। কি রকম? মিঠুনের চরিত্রগুলো ছিল অনেক বেশি মাটির কাছাকাছি। ধরুন গ্রামের ছেলে বা বস্তির ছেলে যে অন্যায় হলে সরাসরি মারামারিতে চলে যায়। এই ব্যাপারটা তাকে একটা বিশাল সংখ্যক দর্শকের কাছে খুব আপন করে তুলেছিল। ওই সময়কার প্রায় সব বড় হিরোইনের সাথেই কাজ করেছেন। জিনাত আমান, পদ্মিনী কোলাপুরী, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত। ব্যক্তিগত জীবন নিয়েও তো বেশ কিছু চর্চা হয়েছে। প্রথম বিয়েটা খুব অল্প দিনের ছিল বলছেন। হ্যাঁ, হেলেনা লিউকের সাথে প্রথম বিয়েটা মাত্র মাস চারিক টিকেছিল।
পরে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন। তাদের 4 সন্তান, মিমো, রিমো, নমশী আর দিশানি। কিন্তু শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে একটা জোর গুঞ্জন ছিল না? উফ, হ্যাঁ, সেটা তো একটা বড় ঘটনা। 1986-87 সাল নাগাদ শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব চর্চা হয়। এমনকি শোনা যায় তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। সত্যি? হ্যাঁ, একটা ম্যাগাজিনে নাকি তাদের ম্যারেজ সার্টিফিকেটও ছাপা হয়েছিল। তবে যোগিতা বালির সঙ্গে যেহেতু তার বিবাহবিচ্ছেদ হয়নি, তাই সেই সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি বলে শোনা যায়। তার ফিল্মি ক্যারিয়ারে কিছু রেকর্ডও আছে, তাই না? যেমন 1 বছরে 19টা ছবি মুক্তি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা লিমকা বুক অফ রেকর্ডসে আছে। মানে ভাবা যায়, প্রডিউসারদের কাছে তিনি এতটাই নির্ভরযোগ্য ছিলেন। এরপরেই কি ওই কম বাজেটের ছবির ব্যাপারটা আসে? ঠিক ধরেছেন। 90-এর দশকে তিনি একটা ইন্টারেস্টিং কাজ করেন। মুম্বাইয়ের মূলধারার ছবির পাশাপাশি তিনি সচেতনভাবে উটিতে একটা প্রোডাকশন হাব তৈরি করেন এবং সেখানে প্রচুর কম বাজেটের ছবি করতে শুরু করেন। উটিতে কেন? খরচ কম ছিল আর তার একটা নিজস্ব দর্শক তৈরি হয়ে গিয়েছিল ছোট শহর আর গ্রামে। এই ছবিগুলো হয়তো বড় মাল্টিপ্লেক্সে চলেনি, কিন্তু ডিস্ট্রিবিউটরদের কাছে তো জ্বলনে দো, ये आग हमने ही लगाई है, लोग मरते हैं तो मरने दो, ये अपनी खुदाई है, मेरा जाम रहे मेरी शाम रहे, मेरे पहलू में मेरी। দারুণ লাভজনক ছিল, আর এটা তাকে বছরের পর বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রেখেছিল। দারুণ স্ট্র্যাটেজি তো। আর এই সময়ে কিন্তু 1994 থেকে 1999 পর্যন্ত তিনি দেশের সর্বোচ্চ আয়কর দাতাও ছিলেন। ওয়াও! পরে অবশ্য আবার অন্য ধরনের ছবিতে ফিরেছেন, যেমন গুরু ছবিতে তার অভিনয় খুব প্রশংসিত হয়েছিল। হ্যাঁ, ये जिप खराब है। जिप खराब है? लड़कियां जिप दिखती है क्या? फिर मुझे क्यों बुलाया? एक सेफ्टी पिन दो। नई वर्दी में सेफ्टी पिन लगाओ। अरे कुछ ना कुछ तो लगाना पड़ेगा, नहीं तो अपनी গুরুতে তার অভিনয় সত্যিই মনে রাখার মতো। আবার জল্লাদ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে সেরা খলনায়কের ফিল্মফেয়ার পুরস্কারও পান। बिला खौफ बोलो। आपके सारे अच्छे दिन बीत चुके हैं, आपके सितारों की रोशनी खत्म हो चुकी है। इस साल 15 अगस्त এই ভার্সেটাইলিটিটাই তার খাসিয়াত। অভিনয়ের বাইরেও তো তার অনেক পরিচয়, গায়ক, প্রযোজক, লেখক, সমাজকর্মী, উদ্যোক্তা। হ্যাঁ, রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের মহাগুরু হিসেবে তো তিনি ঘরে ঘরে পরিচিত। আইসিএল ক্রিকেটে রয়্যাল বেঙ্গল টাইগার্স নামে একটা দলের মালিকও ছিলেন, রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। আর শুধু হিন্দি নয়, বাংলা, ওড়িয়া, ভোজপুরি, তেলুগু, পাঞ্জাবি মিলিয়ে তো প্রায় 300-র অধিকেরও বেশি ছবিতে কাজ করেছেন। ঠিক। আর তার সামাজিক কাজের মধ্যে সিনটা প্রতিষ্ঠা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। এই সংগঠনটার কাজ কি ছিল মূলত? দেখুন, সিনটা তৈরি হয়েছিল মূলত জুনিয়র আর্টিস্ট বা যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসছে তাদের অধিকার রক্ষা করার জন্য। ন্যায্য পারিশ্রমিক, কাজের পরিবেশ, শোষণের বিরুদ্ধে দাঁড়ানো, এসব ক্ষেত্রে দিলীপ কুমার, সুনীল দত্তের মতো দিগ্গজদের সাথে মিঠুন চক্রবর্তীরও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। সব মিলিয়ে দেখলে সত্যি এক বর্ণময় জীবন আর কেরিয়ার। তার ওই ইউনিক স্টাইল, নাচের দক্ষতা, অভিনয়ের বৈচিত্র্য আর জীবনের এত ওঠাপড়া পেরিয়ড টিকে থাকার ক্ষমতা বলিউডে তাকে একটা অন্য মাত্রা দিয়েছে। নিঃসন্দেহে। আর তার পুরো জীবনযাত্রাটা দেখলে হয়তো একটা প্রশ্ন মনে আসে, তাই না? কি প্রশ্ন? যে একজন মানুষের জীবনে এতগুলো বাঁক, মানে নকশাল আন্দোলন থেকে ডিস্কো কিং, আবার মূলধারা সুপারস্টার থেকে কম বাজারের ছবির সম্রাট, তারপর আবার মূল স্রোতে ফিরে আসা, এই যে নিজেরে ক্রমাগত বদলে ফেলা, নতুন করে আবিষ্কার করা, এটাই কি তার এত দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকার আসল কারণ? ভাবনার বিষয় কি?